গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। সোনা দাদু অর্থাৎ সঞ্জীব রায় বর্মন তার সুন্দরপুর গ্রামের বাড়িতে একাই থাকেন। ছেলে কর্মসূত্রে বিদেশে থাকে তার স্ত্রী ও সন্তান নিয়ে। এই একা জীবনে সঞ্জীব বাবুর একমাত্র শান্তির নিঃশ্বাস ছোট বাচ্চারা। সোনা দাদুর নিঃসঙ্গ জীবনে যেন বাচ্চারা অদ্ভুত একটা পূর্ণতা দেয়, যারা তাকে আদর করে সোনা দাদু বলে ডাকে। আর ছুটির দিনে বা বৃষ্টিমুখর দিনে তারা একেবারে ছুটে আসে তাদের সোনা দাদুর আসরে দারুণ সব গল্প শুনতে। এমনই একটি রবিবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়ে চলেছিল। বিকেলে তা ইলশেগুড়ি বৃষ্টির রূপ নিতেই বাচ্চারা একেবারে এসে ভিড় জমাতে শুরু করে সোনা দাদুর বাড়িতে। সবাই গোল করে শতরঞ্জি পেতে বসে পড়ে একদম। তো সোনা দাদু হাসি মুখে সবাইকে জিজ্ঞেস করেন যে, কিরে, আজ কি গল্প শুনবি তোরা সব? সারাদিন তো বৃষ্টি হয়েই চলেছে একেবারে, তাহলে কি বৃষ্টিরই একটা গল্প বলবো নাকি ভূতের? গোপাল বলে উঠল, হ্যাঁ দাদু, তাই বলো, দারুণ হবে। বিট্টু বলল, সোনা দাদু, একটা কালবৈশাখীর গল্প হলে কেমন হয়? অবশ্য ভূতের, মানে যদি আপনার ঝুলিতে থাকে তাহলে। হ্যাঁ, ভালোই হয়, ভালোই হয়। আর ঝুলিতে আছে বই কি। তবে আজ তোদের কালবৈশাখীর এক ভয়ঙ্কর রাতের গল্প বলি, ঠিক আছে তো? হ্যাঁ। সবাই মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ দাদু, বলো বলো বলো। তো সোনা দাদু গল্প বলতে শুরু করেন। এটা দুই বন্ধুর গল্প, সাগর আর ঋষভ। ওরা কলেজ পাশ করে চাকরিতে ঢুকেছিল সবেমাত্র। কয়েক মাসের চাকরি জীবনেই কাজের অত্যন্ত চাপে একেবারে হাঁপিয়ে উঠেছিল ওরা। তাই মার্চ মাসের এক রবিবার তারা পরিকল্পনা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লালমাটির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। একটা বাগান বাড়িতে সারাটা দিন থাকে ওরা। অত্যন্ত সুন্দর সেই বাগান বাড়ি, সেখানে খাবারও অত্যন্ত সুস্বাদু। একেবারে প্রাণ ভরে উপভোগ করছিল ওরা পুরুলিয়ার দ্রষ্টব্য স্থানগুলো। পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতিতে যেন এক অনন্য অপূর্ব জগতে বিচরণ করছিল ওরা। তবে বিকেল হতেই কালবৈশাখীর দাপট ওদের সব আনন্দ যেন মাটি করে দেয়। একটার পর একটা ছবি তুলে যাচ্ছিল সাগর আর ঋষভ। হঠাৎই চারিদিক অন্ধকার হয়ে আসে, আর তারপরেই তীব্র বেগে হাওয়া বইতে শুরু করে। এ কি হলো রে? বেশ তো রোদ্দুর ছিল একটু আগে, আর এরই মধ্যে আকাশের এই অবস্থা। আমিও তো তাই ভাবছি। চল বাগান বাড়ি ফিরে যাই, তারপর রওনা দেবো। নয়তো জোরে বৃষ্টি শুরু হলে আর রক্ষে নেই। সে আর বলতে, এই বৃষ্টি এলো বলে বাগান বাড়ি পৌঁছানোর আগেই দেখবি। কথাটা শেষ হতে না হতেই তীব্র হাওয়ার সাথে এবার প্রবল বর্ষণ শুরু হলো। দৌড়ে গাড়িতে উঠে ওরা প্রথমেই বাগান বাড়িতে গেল। ওখানে বসে দুজনে মিলে চা খেলো। আর তখন কালবৈশাখী একেবারে তাণ্ডব করছে প্রায়, আর সাথে বৃষ্টির দাপট। কি করে বেরোবো রে এবার? হ্যাঁ, গাড়িটা চালাবোই বা কি করে? আর একটু ওয়েট করি, দেখা যাক, একটু তো কমবে নিশ্চয়ই। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর হাওয়ার গতিবেগ কিছুটা কমলেও বৃষ্টি তখনও চোখ রাঙাচ্ছে। ওদের সেদিন ফিরতেই হতো, তাই আর উপায় না দেখে ওরা বেরিয়ে পড়ল ওই বৃষ্টির মধ্যেই। তবে কিছু দূর গাড়িটা যেতেই গাড়ি থামিয়ে দিল ঋষভ। কি হলো রে, দাঁড়িয়ে গেলি কেন? কিছু একটা দেখলাম সামনে। ও ওই ওই সামনের দিকটায়। কি দেখলি? না, ঠিক বুঝলাম না, তবে সাদা মতো কিছু একটা যেন চলে গেল। বৃষ্টির ঝাপটার সাথেই ও যেন। দূর, এই বৃষ্টির মধ্যে আবার সব কি আজগুবি কথা শুরু করলি বলতো? নে নে নে, গাড়ি স্টার্ট কর। গাড়ি কিন্তু আর কিছুতেই স্টার্ট হচ্ছিল না। কি হলো রে?
উফ, বেশ তো চলছিল, থামিয়ে দিলি ব্যাস। ঋষভ অনেক চেষ্টা করে আবার গাড়িটাকে স্টার্ট করলো, আর এবার আরও জোরে স্পিড নিয়ে চালাতে লাগলো। তবে কিছুক্ষণ ড্রাইভ করার পর গাড়িটা আবার সে থামিয়ে দিল। আবার কি হলো রে? সাগর, আমার মনে হচ্ছে আমরা একই জায়গাতে আছি জানিস। ওই দেখ এই লাইট পোস্টটা, সেই কখন থেকে তো এই লাইট পোস্টটাই দেখছি, এই যেন পেরোচ্ছেই না। আর ওই তাল গাছটাও তো, আর ওই দেখ সেই এক সাইনবোর্ড কদমডাঙ্গা, অর্থাৎ আমরা কদমডাঙ্গাতেই ফিরে আসছি বারবার। ওরকম মনে হচ্ছে তো। আরে রাস্তায় একই রকম কত লাইট পোস্ট আছে, আর সাইনবোর্ডও একাধিক থাকতে পারে। না সাগর, এটাও অত সহজ বিষয় নয়। ওই দেখ ওই সামনে তালগাছটা দেখ, আমি যতই এগোচ্ছি এই তালগাছটাও যেন আমার গাড়ির সাথেই এগোচ্ছে মনে হচ্ছে। কেন হচ্ছে এরকম কে জানে। তুই কি বলতে চাইছিস বলতো? আমি কিছুই বলছি না, তবে বোঝার চেষ্টা করছি বিষয়গুলো। দেখ ঋষভ, আমরা এখনও শহর থেকে অনেকটা দূরে আছি। এইভাবে সময় নষ্ট করলে কিন্তু এই রাস্তাতেই থেকে যেতে হবে সারা রাত। না জানি কখন গাছ পড়ে রাস্তা ফাস্তা বন্ধ হয়ে যাবে, ব্যাস। বুঝতে পারছিস তো ব্যাপারটা কতটা ডেঞ্জারাস হতে পারে? হ্যাঁ, কিন্তু ঋষভের কথা শেষ হওয়ার আগেই ওদের গাড়ির জানলায় একজন ঠক ঠক করলো। কাঁচটা নামিয়ে ঋষভ বলল, হ্যাঁ বলুন। লোকটা বলল, আমাকে একটু এগিয়ে দেবেন বাবু? ঋষভ আর সাগর কিছু বলার আগেই ভালো করে দেখতে লাগলো লোকটাকে। ভেজা জামা কাপড়ে লোকটা থরথর করে কাঁপছে, তার জামায় লাল লাল দাগ, আর লোকটার কণ্ঠস্বরও ভারী অদ্ভুত, ঠিক সাধারণ মানুষের মতো নয়। ঋষভের মন চাইছিল না ওকে গাড়িতে তুলতে, তবে মানবিকতার খাতিরে সে তাকে গাড়িতে উঠে আসতে বলল। তবে সাগর বাধা দিয়ে বলল, কি করছিস কি? অচেনা অজানা একজন লোকে এইভাবে গাড়িতে তুলবি? সে বিপদে পড়লে? এই বৃষ্টিতে বিপদে পড়েছে বেচারা, বাড়ি ফিরতে পারছে না, কি করবে বল? একটু ছেড়ে দিই না হয়। সাগর আর কিছুই বলল না। ঋষভ গাড়ির দরজাটা খুলে দিল। লোকটা গাড়িতে উঠেই বলল, আপনারা কি ভাবছেন আমি চোর গুন্ডা? হ্যাঁ, আসলে একটাও গাড়ি নেই রাস্তায়। অন্য সময় বাসও চলে, মেন রোড তো। তবে এখন যাকে ধন্যবাদ আপনাদের। ঋষভ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, কোথায় থাকেন আপনি? এই তো আরেকটু গেলেই সামনেই আমার বাড়ি, কদমডাঙ্গাতে। আচ্ছা, আপনারা কি কলকাতায় ফিরছেন? হ্যাঁ, মানে ওখানে থাকেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনার কি দরকার? কোনো মতলব আছে নাকি? কি যে বলেন বাবু, আমি সাধারণ ট্রাক ড্রাইভার, আমার আবার কি মতলব থাকবে? এই যে ব্যাস ব্যাস ব্যাস, এখানেই ছেড়ে দিন। ঋষভ একটু আশ্চর্য হয়ে বলল, এখানে আপনার বাড়ি? এই ফাঁকা রাস্তায়? এই যে ভিতরে রাস্তাটা চলে গেছে দেখছেন, আর কিছুটা গেলেই একটা ছোট গ্রাম আছে, ওখানেই এই গরিবের ঘর ছিল। ছিল মানে? এখন নেই? লোকটা আবারও হেসে বলল, এখনো আছে, তবে আমি আর এখন ওখানে থাকতে পারি না। বাড়ির আশেপাশেই ঘুরি, কেবল বাড়িতেই ঢুকি না। কথাটার মানে কিছুই বুঝতে পারল না ঋষভ আর সাগর। লোকটা বলল, বুঝলেন না তো কথাটার মানে? হ্যাঁ, আচ্ছা বুঝিয়ে বলছি। আপনারা ভূত পেতে বিশ্বাস করেন? হ্যাঁ। এবার দুই বন্ধু ভয়ে শিউরে উঠল। লোকটা তা বুঝতে পেরে বলল, এই যে ভয় পেয়ে গেলেন যে? হ্যাঁ, আরে ভূত এমনিতেও কারোর ক্ষতি করে না, তবে তাদের কথা না শুনলে বা তাদের নিয়ে উপহাস করলেই তারা রেগে যায়। সাগর একটু উত্তেজিত হয়ে বলে উঠল, আপনার তো বাড়ি এসে গেছে, যান না। এসব ভুলভাল কথা বলে ভয় পাওয়াচ্ছেন কেন? যান যান। লোকটা খুব জোরে হেসে উঠল।
তারপর বলল, তার মানে আপনারা বিশ্বাস করেন, আর তাই জন্যই এত ভয় পাচ্ছেন? হ্যাঁ, সত্যি যখন একটা মানুষ বেঁচে আসে তখন তার কত কদর অথবা কত অনাদর, তবে যেই মরে গিয়ে ভূত হয়ে যায়, ভয়ে আর কেউ তার কথা শুনতেও চায় না। আচ্ছা, বুঝেছি। এবার আপনি যান প্লিজ। বৃষ্টিটা একটু কমেছে, এবার গাড়ি আরও স্পিডে চালাতে পারবো। প্লিজ আপনি নামুন এবার। লোকটা এবার একটু চাপা গলায় বলল, জোরে স্পিড নেবেন? হ্যাঁ, তারপর কোনো নিরীহ প্রাণ বলি হবে আপনাদের চাকায়। আপনি আবার ফালতু বকছেন? যান না মশাই। ফালতু বকছি না বাবু, আমার ট্রাকের তলায় যে এক নিরীহ প্রাণের বলি হয়েছিল সেটা আমি ভুলি কি করে? তাই আপনাদের সাবধান করলাম। কথাটা শুনেই ভয়ে আঁতকে উঠল দুজন। লোকটা আবার বলতে শুরু করলো, এইরকমই এক বৃষ্টির রাত ছিল, আর বেশি জোরেই চালাচ্ছিলাম আমি গাড়িটা, কারণ বাড়ি ফেরা তাড়া ছিল। ঝাপসা হয়ে যাচ্ছিল গাড়ির কাঁচ, বারবার মুছছিলাম। তবে এরই মাঝে আমার গাড়ির সামনে একজন, আমি তাড়াতাড়ি ব্রেক মারতে যাই, তবে ততক্ষণে সে আমার গাড়ির তলায় এসে গিয়েছিল। তবে আমি পালাইনি, নেমে দেখি এক মাঝ বয়সী ভদ্র মহিলা, ওর দেহটা পিষে গিয়েছিল প্রায়, পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। আমি ভয়ে কাঁপছিলাম। আর তারপর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল দুই বন্ধুর। সাগর একটু কাঁপা কাঁপা গলায় বলল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাবধান করার জন্য। আমরা এবার আস্তে গাড়ি চালাবো, তাড়াহুড়ো করবো না। আপনি প্লিজ এবার আসুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সেদিনও আমি এই ভেবেই গাড়ি চালাচ্ছিলাম বাবু, দেরি হয়ে যাচ্ছে, আর একটু সাবধান হলে হয়তো। এবার ঋষভও ভয়াল কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা বুঝেছি। এবার আপনি প্লিজ বাড়ি যান, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। পৌঁছতে কাল ভোর হয়ে যাবে, সকালে আবার অফিসও আছে। সবাই এমনটাই ভেবেই গাড়ি চালায় বাবু, বাড়ি ফিরবে, অফিস যাবে, তবে সবার যে ফেরা হয় না বাবু। আমিও তো সেদিন বাড়ি ফেরার জন্য ছটফট করছিলাম। ছোট মেয়েটা অপেক্ষা করছিল আমার জন্য, ওর জন্য ললিপপ কিনে নিয়ে যাচ্ছিলাম, তবে ফেরার হলো না। সাগর আর ঋষভের গলা এবারে শুকিয়ে গেল। লোকটা বলল, আপনারা ঠিকই বুঝেছেন। সেদিন এখানে লোকাল লোকজন ওই মহিলা পিষে যাওয়ার লাশটা দেখে এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে ওদের ওটাও চোখে পড়ল না যে আমি পালাইনি, মাথা নত করে নিজের দোষ স্বীকার করেছি। তারপরেও ওরা আমাকে পিটিয়ে মেরে ফেলল। সেদিন বাড়ি ফিরেছিলাম, তবে 4 জনের কাঁধে করে। ঋষভ আর সাগর আর কোনো কথা বলতে পারছিল না, বাকরুদ্ধ হয়ে গিয়েছিল ওরা। লোকটা হাসতে হাসতে বলল, তারপর আমি এখানে কাউকে জোরে গাড়ি চালাতে দেখলেই ওদের সাবধান করি, কারণ আমি চাই তারা বাঁচুক। আমার মতো এইভাবে যেন কাউকে মরতে না হয়, সেই সাহায্যটাই করি। সবারই তো পরিবার আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা তাহলে চলি বাবুরা। ও হ্যাঁ, এই যে সামনে ক্রসিংটা আছে, ঠিক ওইখানেই আমার হাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। খুব সাবধান কিন্তু, ওখানে আবার ওই মহিলাও ঘুরে বেড়ায়। সাগর এবার একটু সাহস করে বলল, আপনি তো নাকি সাবধান করছেন বললেন, তাহলে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? আপনি যেগুলো বলছেন আমরা মানি না, বুঝতে পেরেছেন? যান 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 যান।
তাই মানেন না? না হ্যাঁ, আচ্ছা তবে কি মানেন না বাবু? হ্যাঁ, এই যে আপনি কখন থেকে আজগুবি সব কথাগুলো বলে যাচ্ছেন, আপনাকে নাকি পিটিয়ে মারা হয়েছে, 4 জনের কাঁধে করে আপনি সত্য আলতু ফালতু কথা। যান না বাবা, অনেক হয়েছে। সত্যি আমার কথা যদি আপনারা নাই মানেন তাহলে তাহলে এত ভয় পাচ্ছেন কেন বাবুরা? হ্যাঁ, ভয় তো পাচ্ছি না। হ্যাঁ, কেন ভয় পাবো? শুনুন, আবারও বলছি, আপনার কোনো কথাই আমরা মানি না। আপনি যান, এবার দয়া করুন আমাদের ওপর, যান এখান থেকে। আপনারা মানেন না যে আমিও সেই দিন এই রাস্তায় খুন হয়েছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা মানি না যে আপনি মারা গেছেন, তাহলে আর আমাদের সামনে এভাবে আসতে পারতেন না। কেন? ভূত হয়ে তো আসতেই পারি, আত্মা তো সব জায়গায় চলে যেতে পারে, এমনকি আপনাদের কলকাতাতেও। এটাও জানেন না? হ্যাঁ, কি মতলব আপনার? হ্যাঁ দেখুন, আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই, শুধু শুধু পেছনে পড়েছেন কিন্তু। আচ্ছা, আপনারা তাহলে এখনো মানতে পারছেন না যে আমি যা যা বলছি সবই সত্যি? আমি সেদিন এই রাস্তাতেই ওই মহিলা লাশের সাথে আমার লাশটাও কাটা ছেঁড়ার জন্য পাঠানো হয়েছিল। ওই লোকগুলো পুলিশ ধরে এনেছিল, ওদেরও শাস্তি হয়েছে। যতই আমার অপরাধের জন্য ওরা আমায় মারুক না কেন, সেটাও তো ওদের অপরাধ, কারণ ওরা না চাইতেও একজন মানুষকে খুন করেছিল। তার শাস্তি তো ওদের পেতেই হবে, ঠিক যেমন আমার হাতেও অজান্তে মানুষ খুন হয়েছিল, আর তার শাস্তি আমি মরে গিয়েও পাচ্ছি। আমার আত্মাই হাইওয়েতে ঘুরে বেড়ায়, ছটফট করে, মুক্তি পেতে চায়, তবে পায় না। তাই একটু শান্তি পাওয়ার জন্য এখানে আসা মানুষদের জীবন রক্ষার চেষ্টা করি, মরে গিয়ে ভালো কাজ করার চেষ্টা করি। আপনাদের জন্য সেই চেষ্টাই করলাম, তবে আপনারা তো কিছুই মানছেন না। হ্যাঁ, ভয়ে চুপ করে গিয়েছিল আবার দুজনে। লোকটা আবারও বলল, বেশ, আপনারা বেরিয়ে পড়েন, আর আমার কথাগুলি সত্যি কিনা তা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবেন। এরই মধ্যে কোথায় চলে গেল রে সাগর? আমার কিন্তু এবার সত্যিই খুব ভয় লাগছে। কে ছিল বলতো লোকটা? কেউ একটা ছিল। বাদ দে তো, তুই চল তাড়াতাড়ি, বৃষ্টিও কমেছে। কতটা সময় নষ্ট করে দিল লোকটা। ঋষভ আবার গাড়ি স্টার্ট করে কয়েক সেকেন্ড এগোতেই জোরে গাড়িটা থামিয়ে দেয়, আর তারপর হাঁফাতে থাকে। সাগর মৃদু স্বরে বলল, এই, আমিও যা দেখলাম তুইও কি তাই দেখলি ঋষভ? ঋষভ কথা বলতে পারছিল না, ঢোক গিলে চলেছিল ক্রমাগত। আসলে ওদের গাড়ির সামনে সেই লোকটা এসে পড়েছিল, আর তার শরীর ভেদ করে যেন এগিয়ে গেল ঋষভের গাড়িটা, যেন সে একটা হাওয়া। আর সেই দৃশ্য সাগরও দেখেছিল। চারপাশে একটা অট্ট হাসি শোনা গেল এবার। তারপর শোনা গেল একটা জোরালো কণ্ঠস্বর, এবার মানবেন তো আমার সব কথা? হ্যাঁ, সব কথা আমার সত্যি। ভূত প্রেত যে আছে, আজকের পর আর নিশ্চয়ই আর অবিশ্বাস করবেন না আপনারা। হ্যাঁ কি বাবুরা? এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়েন, আর হ্যাঁ, আস্তে গাড়ি চালাবেন কিন্তু। কি যেন বলে ইংরেজিতে? ড্রাইভ স্লো। ঋষভ, তাড়াতাড়ি চল এখান থেকে, এটা ডেঞ্জার জোন। ওই দেখ, ওখানে লেখা আছে। লোকটা ঠিকই বলেছিল,
এখানেই ওর অ্যাক্সিডেন্টটা করেছে, তাই এখানেই ওর আত্মা আছে, এই মহিলার আত্মা হয়তো। ও মাই গড, হারি আপ ঋষভ, হারি আপ। ঋষভ আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল, তবে কিছুতেই এবার আর গাড়িটা স্টার্ট হচ্ছিল না। কি রে, কি হলো কি? আরে কিছুতেই স্টার্ট নিচ্ছে না, কি করি বলতো এবার? এমন সময় ওরা দেখলো যে সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মাথার চুল দিয়ে তার মুখটা পুরো ঢাকা, তবে তার ফাঁকে শুধুই চোখটা দেখা যাচ্ছে, আর সেই চোখে শুধুই গর্ত আছে, ভেতরটা ফাঁকা। ও মাই গড ঋষভ, কি করবো এবার আমরা? কোন দিকে যাব? স্টার্ট দিতে থাক, হাল ছাড়িস না, স্টার্ট দে। হবে না স্টার্ট, কিছু মেজর প্রবলেম হয়েছে। সেই মহিলা ওদের সামনে এগিয়ে আসতে লাগলো। আজ আমরা আর বাঁচবো না বোধহয় ঋষভ। ঠিক তখনই পিছন থেকে কে যেন হেসে উঠল। চমকে তাকিয়ে দুজনে দেখলো সেই লোকটা পিছনে বসে আছে আর হাসছে, তবে মাথাটা নিচু করে রেখেছে সে। ঋষভ বলল, আপনি আবার এসেছেন ভয় দেখাতে? আমরা বুঝে গেছি আপনি কে, মেনেছি আপনার কথা। এবার যান প্লিজ এখান থেকে, আমাদের ভয় দেখাবেন না। এমনিতে সামনেও যা দেখেছি, এবার আমার মনে হয় এই হাইওয়েতেই। লোকটা এবার মাথাটা আস্তে আস্তে যেই ওপরে তুলল, ভয়ে চিৎকার করে উঠল সাগর আর ঋষভ। লোকটার দুটো চোখের ভিতর শুধুই গর্ত ছিল, ঠিক ঠিক সামনে দাঁড়ানো মহিলাটার মতোই। লোকটা হেসে উঠল এবার। তখন দেখা গেল যে ওর মুখের ভিতরে একটাও দাঁত ছিল না। এই বিকট রূপ দেখে সাগর আর ঋষভ দুজনেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। লোকটা তা দেখে বলল, আমাকে দেখে ভয় পাবেন না বাবুরা, আমি তো আপনাদের শুভকামনা করি। আমার হাতে একটা অঘটন ঘটেছিল, তাই তো রক্ষে করার চেষ্টা করছি সবাইকে। তবে ওই মহিলা কিন্তু ভয়ঙ্কর। ও তো এই আমাদের মতো বেপরা ড্রাইভারদের জন্য অকালে অভাবে ঝরে পড়েছে, তাই ওর এত রাগ। এই আপনাদের দেখলেই তাই ও ঝাঁপিয়ে পড়ে। সে ট্রাক ড্রাইভার হোক কি গাড়ির ড্রাইভার, গলা টিপে ঘাড় মটকে দেয়। তবে আমি অবশ্য বাঁচিয়ে দিই, তাই তো এলাম আপনাদের বাঁচাতে। আরে আমি তো আর ড্রাইভার নই, আর যথেষ্ট সাবধানে গাড়ি চালাই আমি, তুমি আমাকে কেন মারবে? লোকটার প্রেতাত্মা আবারও হাসতে লাগলো। আপনারা তাহলে আমার কথা আবারও মানছেন না দেখছি। বেশ, তবে আমি চলে যাচ্ছি। এই বলেই লোকটা উধাও হয়ে গেল। ওদিকে সেই মহিলার প্রেতাত্মা তখনও তাদের গাড়ির সামনে একইভাবে দাঁড়িয়ে আছে। সাগর এবার বলল, ঋষভ, গাড়ি তো স্টার্ট হচ্ছে না, আর এদিকে সামনে অশরীরী আত্মা আবার আমাদের দিকেই যেন তাকিয়ে আছে। এখন কোন দিকে যাব আমরা? ওই ভিতরের রাস্তা দিয়ে গেলে একটা গ্রাম আছে, লোকটা তাই বলেছিল না? যেখানেও থাকতো ওখানে যাবি একবার, হয়তো ওখানে কারো সাহায্য পেলেও পেতে পারি। কি বলছিস কি? ওই গ্রামে? কিন্তু আর কিন্তু বলিস না ভাই, চল ওখানেই যাই। আর গাড়ি থেকে নেমে পেছনে ঘুরে একদম তাকাবি না। বৃষ্টি তখন একেবারেই থেমে গেছে। দুজনে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ওই গ্রামের দিকেই যাচ্ছিল। সেই মহিলার প্রেতাত্মা ওদের সামনে এসে আবার দাঁড়ায় আর হাসতে থাকে। কোথায় যাচ্ছিস তোরা? এই পথে যারাই জোরে গাড়ি চালায় তারা আর কেউ বেঁচে ফেরে না। তোরাও জোরে চালাচ্ছিস, তাই তোদেরও একই শাস্তি হবে। সাগর হাত জোর করে বলল, আমাদের ভুল হয়ে গেছে,
আমাদের বিশাল ভুল হয়ে গেছে, দয়া করে ছেড়ে দিন। আর জোরে চালাবো না, সত্যি বলছি। দয়া করে আমাদের বাড়ি যেতে দিন, দয়া করুন। প্রেতাত্মা আবারও হাসতে লাগলো আর বলল, বাড়িতে সবাই যেতে চায়, সবাই কি আর যেতে পারে? হ্যাঁ, আমি পেরেছিলাম, আমি তো পারিনি। কাজ থেকে বাড়ি ফিরেছিলাম সেদিন, ছোট ছেলেটা বসেছিল আমার জন্য, কখন মা এসে খেতে দেবে, ফেরা আর হলো না। তাই ছেলেটারও খাওয়া আর হলো না। আমি ছাড়া যে ওর কেউ নেই, কে খেতে দিত ওকে? ওর তো বোঝারও বয়স হয়নি। ওর যে সবচেয়ে মূল্যবান সম্পদটা ওর জীবন থেকে হারিয়ে গেছে, তাহলে ওর মা। এই তোদের মতো মানুষের জন্য সবার শুধু তারা খালি। কেউ ভাবে না যে একটা প্রাণ কতটা মূল্যবান, আর সেটা বাঁচানোর জন্য একটু দেরি হলো না হয়, তাতে ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি কি তাতে? আমরা সব মানছি, তবে আমাদের ক্ষমা করে দাও। একটুও জোরে গাড়ি চালাবো না বলেছি তো। ছেড়ে দাও আমাদের পথ, দয়া করো আমাদের উপর। মহিলার প্রেতাত্মা ওদের সামনে থেকে সরে গেল। তারপরেই দুজনে প্রাণপণে ছুটতে লাগলো সেই গ্রামের দিকে। তবে গ্রামের প্রবেশদ্বারের সামনে যেতেই ওরা যা দেখল, হাড় হিম হয়ে গেল ওদের। প্রায় 6টা রক্তমাখা লাশ পাশাপাশি পড়ে আছে সেখানে। সাগর ঋষভকে বলল, কি রে, কি দেখছি? এরা এভাবে পড়ে আছে কেন? এ তো অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে এদের। একদম ঠিক বলেছেন, আমাদের সবারই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে কেউ আমাদের লাশটাও দাহ করেনি, মেরে দিয়ে ফেলে রেখে চলে গেছে। এতটাই তাড়া ছিল ওদের যে গাড়ি থেকে নেমে লাশটাকে অন্তত দেখবে সেটাও দেখেনি, বাড়ির লোকের কাছে যে পৌঁছে দেবে তারও প্রয়োজন মনে করেনি। আসলে ওরা সবাই বাঁচতে চেয়েছিল, জানতো সত্যিটা জানলে ওদের পিটিয়ে মারবে অথবা জেলে দেবে, তাই সবাই পালিয়ে গেছে, সবাই। সাগর আর ঋষভ দুজনেই দুজনের হাতটা শক্ত করে ধরে নিল। এবার ওই লাশগুলোর মধ্যে আর একজন এবার বলে উঠল, আমি প্রথম স্কুটি করে বাড়ি ফিরছিলাম, ভেবেছিলাম বাড়ির লোকদের চমকে দেব, ওরা খুশি হয়ে যাবে দেখলে যে মেয়ে স্কুটি চালাতে শিখে গেছে। তবে ওদের সত্যি চমকে দিয়েছি। ওরা খবর পায় আমি নিখোঁজ। ওরা আজও জানে না আমি কিভাবে দিনের পর দিন ওই পচা নালিতে পড়ে থাকতে থাকতে আমার পচা গলা শরীরের হাড় আর মাংসগুলো নালির জল থেকে আস্তে আস্তে তলিয়ে গেছে নদীর জলে। প্রেতাত্মাদের দিকে যেন আর তাকিয়ে থাকতে পারছিল না সাগর আর ঋষভ। ওদের রক্তাক্ত মাংস ওঠা দেহগুলো দেখে যেন গা গুলোচ্ছিল দুই বন্ধুর। সাগর আস্তে করে বলল ঋষভকে, এ তো আরেক ঝামেলায় পড়লাম ঋষভ। এরা কে, কেন আমাদের পেছনে পড়েছে বলতো? এমন সময় পেছন থেকে শোনা গেল একটা হাসি। পেছন ঘুরে দুজনে দেখলো সেই লোকটাকে। মাফ করবেন বাবুরা, আপনাকে বলা হয়নি এখানে যে আমি আর আমার হাতে মৃত ওই মহিলার প্রেতাত্মাই ঘুরে বেড়ায় তা কিন্তু নয়। না জানি কত কত লোক এই হাইওয়েতে গাড়ি চাপা পড়েছে, তারা কিন্তু ফিরতে পারেনি। কারোর তো দেহই দাহ করা হয়নি, কারণ সবাই তো আর আমার মতো নয়। প্রাণের ভয়ে তারা কেউ গাড়ি থেকে নেমে দেখেনি লাশটাকে, গাড়ির তলায় এসেছে বুঝেই পালিয়ে গেছে। আর সেই লাশগুলোই নয় কোথাও চাপা পড়ে গেছে, অথবা নালির জল থেকে জল ভেসে ওদের দেহের অংশগুলো নদীতে গিয়ে পড়েছে। এই লাশগুলোর প্রেতাত্মাও যেই হাইওয়েতে ঘুরছে বাবুরা, আর এই আপনাদের মতো মানুষজন দেখলে তারা রাগে আগুন হয়ে যায়, কারণ এই রকমই তো
কেউ একজন তাদের জীবন নিয়েছিল। তবুও বলছি, আমি আপনাদের বাঁচাতে চাই, কারণ আমি বুঝেছি আপনারা তেমন মানুষ নন। সাগর আর ঋষভ লোকটার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, তাই ওর কোনো কথায় কান না দিয়েই ওরা প্রাণপণে ছুটতে শুরু করলো। একদিকে প্রেতাত্মার দল দাঁড়িয়েছিল, আর একদিকে সেই লোকটা, তাই ওরা অন্য আর একদিকে ছুটতে লাগলো। তবে ছুটতে ছুটতে যেন বারবার একই জায়গায় ফিরে আসছিল ওরা। ঠিক যেখানে প্রেতাত্মার দল দাঁড়িয়ে আছে, ঠিক সেখানেই যেন বারবার এসে দাঁড়িয়ে পড়ছিল ওরা। এ কি হচ্ছে ঋষভ? আমরা তো সেই ওদের কাছে ফিরে আসছি বারবার। কি হবে বলতো? হ্যাঁ, কিভাবে সঠিক পথ পাবো আমরা? বুঝতে পারছিস কোন দিকে যাবো? না সাগর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ, এই কোথায় ফাঁসলাম বলতো? ঘুরতে এসে এরকম হয়? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি বল, তাহলে আমাদের সাথেই কেন এরকম হচ্ছে? ওরা এভাবে আমাদের পিছনে পড়েছে কেন? আরও তো কত লোক আসা যাওয়া করছে। তখনই ওদের সামনে এসে দাঁড়ালো সেই প্রেতাত্মাদের দলের এক যুবক। সে হাসতে হাসতে বলল, তোমরা যে জোরে গাড়ি চালাচ্ছিলে গো, আবার আমাদের মতো কোনো নিরীহ প্রাণ বলি হতো, তাই তোমাদের শিক্ষা দিতে এসেছি আমরা। সাগর একটু সাহস করে বলল, কি শিক্ষা দেবে? হ্যাঁ, মেরে ফেলবে আমাদের? তাহলেই শিক্ষা দেওয়া হবে তো? আরে আমরা তো আগেও বলেছি যে ভুল হয়েছে, আর জোরে চালাবো না, তাও তো তোমরা পেছনে ছাড়ছো না। কি মুশকিল! ছেলেটার দিকে তাকিয়ে থাকা যাচ্ছিল না। একটা চোখ একেবারে বাইরে বেরিয়ে এসেছে প্রায়। তার নাকটা তুবড়ে গেছে, ঠোঁট নেই, যেন কেটে বেরিয়ে গেছে। শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে, যার বেশিরভাগই ভেঙে গেছে। দাঁতের মাড়িতে পুঁজ জমেছে, আর মাথার খুলির ওপরে যেন ভিতরের মাংস বেরিয়ে এসেছে একেবারে। ছেলেটা এবার বলল, কি দেখছো আমাদের দিকে এভাবে? এই যে দেখছো, ঠিক এই অবস্থা হয়েছিল আমার গাড়ি পিছে চলে যাওয়ার পরে। এক মুহূর্তেই প্রাণটা বেরিয়ে যায়। ঋষভ বমি করতে থাকে। সাগরও চোখ বন্ধ করে নেয়। তারপর সেই ছেলেটার প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বলে, দেখছো তো আমাদের অবস্থা, দয়া করে এবার আমাদের সামনে থেকে যাও তোমরা, না হলে গলা টিপে মেরে দাও, একেবারে শান্তি পেয়ে যাই। ছেলেটা হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যায়। ঋষভ মাটিতে বসে পড়েছিল। ওর শরীর খুবই খারাপ লাগছিল। কিরে, খুব শরীর খারাপ লাগছে তাই না? একটু জল দেবো? কোথাও আশেপাশে জলও তো দেখছি না। আমাদের গাড়িতেও যে বোতলগুলো আছে ওতেও জল নেই। কি করবো এবার? এই 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 ঋষভ, এই কি হলো রে ঋষভ? ঋষভ জ্ঞান হারাচ্ছিল প্রায়। আর ঠিক তখনই ওদের সামনে এসে আবার দাঁড়ালো সেই লোকটার প্রেতাত্মা। আপনাদের জল চাই বাবুরা? হ্যাঁ। ওকে দেখে আঁতকে উঠল সাগর আর ঋষভ। দুজনেই মুখটা ফিরিয়ে নিল তাড়াতাড়ি, কারণ ওর চোখের গর্ত আর দাঁতহীন মুখটা দেখতে এতটাই ভয়ঙ্কর যে ওর দিকে তাকিয়ে থাকলে হৃদস্পন্দন থেমে যেতে বাধ্য। লোকটা বলল, আপনারা আবার আমাকে দেখে ভয় পাচ্ছেন? আর কতবার বলবো যে আমাকে দেখে ভয় পাওয়ার বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। কারণ ওই যে বললাম, আমি আপনাদের শুভ কামনা করি। তবে ওদের দেখে ভয় পেতে পারেন, কারণ ওরা ওদের অপমৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তাই কোনো গাড়ির গতি বেশি দেখলেই ওরা ঝাঁপিয়ে পড়ে, উচিত শিক্ষা দিতে এগিয়ে আসে। তাই ওদের থেকে আপনাদের ভয় আছে বই কি। ওরা আপনাদের মেরেই ফেলতে পারে, তবে আমাকে একটু বিশ্বাস করেন, আমি আপনাদের ভালো করব। ঋষভ চোখ বন্ধ করে দিল আস্তে আস্তে। এই ঋষভ, কি হলো রে ঋষভ? ওঠ প্লিজ, ঋষভ ওঠ। কি করবো? কি করবো আমি? ওই দিক দিয়ে সোজা চলে যান, একটা গ্রাম আছে, আমার গ্রাম। ওখানে কারোর বাড়িতে জল পেয়ে যাবেন ঠিকই। আরে এখনো কি ভাবছেন? তাড়াতাড়ি যান আর বন্ধুকে বাঁচিয়ে নিন।
ওকে এখানে একা রেখে কি করে যাব? না 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 না, এ অসম্ভব। ওই প্রেতাত্মাদের দল ঝাঁপিয়ে পড়বে ওর উপর। আমি তো আছি বাবু, আপনি নিশ্চিন্ত হয়ে যান, আমি ওনার খেয়াল রাখছি। ওই প্রেতাত্মাদের দল ওনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। না না, আমি ভরসা পাচ্ছি না। আপনিও তো ওদেরই একজন, আপনার হাতে কি করে ছেড়ে দিই ওকে? তাহলে তো জল না পেয়ে মরতেই হবে ওনাকে। এইভাবে বেশিক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকলে তো উনি এমনিতেই মারা যাবেন। প্রেতাত্মাদের আর কিছু করতে লাগবে না, সেই জন্যই বলছি, আর দেরি করবেন না, যান যান, আমি আছি। শেষে কিনা প্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে এক প্রেতাত্মাকে বিশ্বাস করতে হচ্ছে আমাকে। উফ, কি পরিস্থিতি এলো জীবনে, কি করব আমি এবার? আর আমি কিছুই বলবো না বাবু, এবার আপনি দেখে নিন কি করবেন। সময় নষ্ট করছেন করুন, আপনার বন্ধু আপনিই বুঝবেন। সাগর আর কোনো উপায় না পেয়ে ছুটতে লাগলো সেই গ্রামের দিকে। কিছুক্ষণ দৌড়ে গ্রামের কিছু বাড়ি দেখা গেল, একটু যেন স্বস্তি পেল সে। তাড়াতাড়ি একটা বাড়িতে গিয়ে কড়া নাড়ল। কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ, খুব দরকার। এক ভদ্র মহিলা এসে দরজাটা খুললেন। হ্যাঁ বলুন, কি দরকার? আগে আমি আর আমার বন্ধু কলকাতা ফিরছিলাম, যা বিপদে পড়েছি দিদি, কি বলবো। আপাতত আমাদের একটু সাহায্য করুন, একটু জল দিন, আমার বন্ধু অজ্ঞান হয়ে গেছে। মহিলা মুখে কিছুই বললেন না, ভিতর থেকে এক গ্লাস জল নিয়ে এলেন। অনেক ধন্যবাদ দিদি, তবে আর এক বোতল জল হলে ভালো হতো। আসলে আমাদের সব জল শেষ হয়ে গেছে, অনেকটা রাস্তা যেতে হবে, বুঝতেই পারছেন। মহিলা এবার ভিতর থেকে একটা বোতলে জল ভরে নিয়ে এসে দিলেন সাগরকে। বারবার ধন্যবাদ জানালেও কম হবে দিদি। আজকাল যেখানে অজানা লোক দেখলে কেউ দরজাই খোলে না, সেখানে আপনি। আসি দিদি, ভালো থাকবেন। এরপর সাগর চলেই যাচ্ছিল। সেই মহিলা বলে উঠলেন, হে আর নতুন কি, প্রায় মাঝে মধ্যেই আমার দরজায় এসে মানুষজন করা নাড়ে। কেউ জল চায়, কেউ আবার অন্য কিছু বিষয়ে সাহায্য চায়। আমি অবশ্যই চেষ্টা করি তাদের যতটা সম্ভব সাহায্য করার, তবে তারপরেও তাদের কতটা উপকার হয় তা নিয়ে আমার সন্দেহ আছে। সাগর একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আপনি ঠিক কি বলতে চাইছেন? ক্লিয়ার হলো না। হাইওয়েতে অ্যাক্সিডেন্ট তো আর নতুন নয়, তবে তারপরেও এখানে মাঝে মাঝেই নানা রকম ঘটনা ঘটছে। কতটা সত্যি জানি না, তবে এখানে নাকি অনেকেই অলৌকিক শক্তির কবলে পড়েছে, যদিও সবটাই অবশ্য আমার শোনা কথা। এই যেমন আপনি আসলেন, এরকম অনেকেই আসে মাঝে মাঝে, আর বলে কারা নাকি তারা করেছে। আপনার সাথেও কি এরকম কিছু ঘটেছে নাকি? সাগর কিছু বলতে গিয়েও চুপ করে গেল, শুধুই বলল, আমার বন্ধুর শরীরটা খুব খারাপ, তাড়াতাড়ি জলটা দিয়ে আসি। সাগর জলের বোতলটা নিয়ে তাড়াতাড়ি চলেই যাচ্ছিল। মহিলা বলে উঠলেন, আপনার বন্ধুকে বোধহয় একা ছেড়ে এসে ঠিক করেননি, তাড়াতাড়ি যান। সাগর জলটা নিয়ে ছুটতে শুরু করলো। গ্রাম থেকে বেরিয়ে এসে সেই জায়গাটার দিকে ছুটে গেল তাড়াতাড়ি, যেখানে ঋষভ শুয়েছিল। তবে গিয়ে যা দেখল, বুকটা ধরফর করে উঠল ওর। ঋষভ সেখানে ছিল না, এমনকি আশেপাশের কোথাও ঋষভকে দেখা যাচ্ছিল না। সাগর চিৎকার করে ডাকতে লাগলো তার বন্ধুকে, ঋষভ, ঋষভ, কোথায় তুই? শেষে কিনা একটা প্রেতাত্মাকে বিশ্বাস করলাম। আরে আমি ভাবলাম কি করে যে ও প্রেত হয়ে একজন মানুষকে রক্ষা করবে। কি বোকা আমি! এবার কি করব? কোথায় খুঁজবো ঋষভকে? সে গ্রামে যাবো একবার। তাই যাই। সাগর সেই গ্রামের দিকেই আবার ছুটে গেল। তবে যতই ছুটছিল, শুধু সবুজ গাছপালায় ঘেরা জঙ্গল আর জঙ্গলই চোখে পড়ছিল, কোথাও কোনো বসতি চোখে পড়ছিল না। অথচ কিছুক্ষণ আগেই যখন এসেছিল ও, তখন কিছু দূর যেতেই বাড়ি ঘরদোর চোখে পড়েছিল। কিছুতেই যেন এর কোনো ব্যাখ্যা পাচ্ছিল না সে। আর কিছুক্ষণ দৌড়ানোর পরই সে দাঁড়িয়ে গেল। অত্যন্ত হাঁপাচ্ছিল সে। আপন মনে বলে উঠল, কি হচ্ছে? এতটা রাস্তা এলাম, তাও কোনো বাড়ি দেখতে পাচ্ছি না কেন?
তখন তো একটু যেতেই বাড়ি পেয়েছিলাম। আর এরকম জঙ্গল তো ছিল না এই রাস্তায়, এত গাছ করতে গেল। তখনই বাতাসে একটা হাসি ভেসে এলো, আর তার সাথে কিছু কথা। কি খুঁজছেন? গ্রাম? খুঁজে যান, খুঁজে যান, দেখুন দেখুন যদি পেয়ে যান। সাগর বুঝতে পারল এটা সেই প্রেতাত্মার কণ্ঠস্বর। একটু গম্ভীর স্বরে সে বলল, এই আপনি নাকি আমাদের বাঁচাতে চাইছেন? হ্যাঁ, রক্ষা করছেন? লোকটা তার ভয়ঙ্কর চেহারা নিয়ে এবার সামনে এসে বলল, আমি আবার কাকে বাঁচাবো? আমাকেই কেউ বাঁচতে দিল না। আমি তো পালাইনি। হ্যাঁ, ক্ষমা করতে পারতো না আমায়? করলো না, করলো না, মেরে ফেললো। তাই আমিও কাউকে ক্ষমা করতে পারবো না, বাঁচতে দেব না কাউকে। মেরে ফেলবো, মেরে ফেলবো। সাগর লোকটার দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নিল, তারপর বলল, প্লিজ এরকম করবেন না। আমার বন্ধুকে কোথায় নিয়ে গেছেন? ওকে ফিরিয়ে দিন, দয়া করে ফিরিয়ে দিন। আমি তো ওকে নিয়ে যাইনি, ওর ভাগ্য ওকে নিয়ে গেছে। কেন এমন করছেন? হ্যাঁ, কেন এমন করছেন বলুন তো? দয়া করে ঋষভকে ফিরিয়ে দিন। আমি হাত জোর করে আমার বন্ধুর প্রাণ ভিক্ষা চাইছি আপনার কাছে, প্লিজ। কথাগুলো বলতে বলতে সাগর মাটিতে বসে পড়ল। ওর দু চোখে জল ভরে উঠেছে। এভাবে কেঁদে কোনো লাভ নেই। ও যেখানে যাওয়ার চলে গেছে, আর ও ফিরবে না। ও উচিত শাস্তি পেয়েছে। কিসের শাস্তি? হ্যাঁ, কি অপরাধ করেছে ও যে শাস্তি পাবে? ও যেভাবে গাড়ি চালাচ্ছিল সেটা অপরাধ নয়। এই রাস্তায় পুলিশ থাকলে ওর জরিমানা হতো। এইভাবে গাড়ি চালানোর জন্যই সেদিন আমি শাস্তি পেয়েছিলাম। তাই আমিও সবাইকে শাস্তি দিই। তবে ঋষভ তো কোনো অ্যাক্সিডেন্ট করেইনি, ও কিসের শাস্তি পাবে? করেনি, তবে হতে তো পারত অ্যাক্সিডেন্ট। উফ, অদ্ভুত কথা। যেটা হয়নি তার জন্য আপনি ওকে শাস্তি দেবেন বলছেন? এ তো অন্যায়। দেখুন দেখুন দেখুন, আপনার সাথে যেটা হয়েছে সেটা হয়তো ঠিক হয়নি, হয়তো কেন হয়নি, ঠিক হয়নি। এভাবে কারোর অধিকার নেই আইন তুলে নেওয়ার। আপনাকে পুলিশে দিতে পারতো। তবে পিটিয়ে মারা ঘোরতর অপরাধ, ওদের 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 সবার শাস্তি পাওয়া উচিত। তবে আপনি যেটা করছেন সেটা আরও অন্যায়। আপনি ভেবে দেখুন, একজন নির্দোষ মানুষকে আপনি শাস্তি দিতে চাইছেন। দয়া করে ওকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দেবো? হ্যাঁ, আমি ওকে শাস্তি দেবো। আর আমার তো আইনগত শাস্তির কোনো সুযোগই নেই। আমার তো কোনো রিপোর্টই কেউ করতে পারবে না, তাই কোনো কেসও হবে না। কেন এরকম করছেন বলুন তো? দয়া করুন, প্লিজ প্লিজ। প্রেতাত্মা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। কোথায় চলে গেল? এই যে শুনছেন, আরে দয়া করবেন, এরকম করবেন না। আরে ঋষভকে ফিরিয়ে দিন, প্লিজ ফিরিয়ে দিন। সাগরের চিৎকার না সেই প্রেতাত্মা শুনল, না আশেপাশের কোনো মানুষ। সাগর আবার সামনের দিকে ছুটতে লাগলো। ওর মনে হলো যে যদি ছুটতে ছুটতে সেই গ্রামটা আবার পাওয়া যায়। তবে এবার কিছু দূর যাওয়ার পরই একটা বাড়ি পাওয়া গেল আবার। সাগর সেই বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ল। এক বৃদ্ধ এসে দরজা খুলে দিল। সাগর হাঁপাতে হাঁপাতে তাকে বলল, দাদু দাদু, একটু একটু সাহায্য করুন প্লিজ, খুব বিপদে পড়েছি। তুই তো হাঁপাচ্ছ বাবা, এসো এসো, ভেতরে এসো। সাগর ভিতরে প্রবেশ করল। তারপর বৃদ্ধ এক গ্লাস জল দিয়ে বলল, এবার বলো তো কি হয়েছে? সাগর সমস্ত ঘটনা বৃদ্ধকে বলল। সব শুনে বৃদ্ধ বললেন, তুমি যে গ্রামের কথা বলছো, এমন কোনো গ্রাম এখানে নেই বাবা। অনেকটা জঙ্গল পেরে এই যেখানে এসো, এই একটাই গ্রাম আছে এখানে। তবে এখানে মানুষজন খুবই কম থাকে।
তবে মহিলা আমাকে জল দিল, আমার সাথে কথা বললো। তাহলে তুমিও তাকে দেখেছো? তাকে নাকি অনেকেই দেখেছে, আমিও শুনেছি তার কথা। সবাইকে নাকি জল দিয়ে সাহায্য করে। তবে সে কোনো মানুষ নয় বাবা, সে এক অশরীরী আত্মা। এক সময় গ্রামেই থাকতো, শোনা যায় ও স্বামীর অপমৃত্যু হয়েছিল পরে। তারপরেই ও অভাবে অনটনে অসুস্থ হয়ে পড়ে। তারপর এক ভয়ঙ্কর মারণ রোগে মারাও যায়। তারপর থেকে ওর আত্মা এই এলাকাতেই থাকে, আর এভাবে সকলকে দেখা দেয়। তবে কারোর ক্ষতি সে করে না, কেবলই সাহায্য করে। তবে দাদু, ওই লোকটা তো ক্ষতি করে দেবে আমার বন্ধুর, মেরে ফেলবে হয়তো ওকে। ও ভয়ঙ্কর, কথার জালে আমাদেরকে ফাঁসিয়ে নিজের কাজটা করে নিল। না জানি কেন ওকে বিশ্বাস করে ঋষভকে ছেড়ে গেলাম আমি। কি করে বিশ্বাস করলাম একটা আত্মাকে, কি করে? তুমি এটা ভাবছো, আর এটাও একবার ভাবছো না যে ও তো তোমার সামনে দিয়ে তোমার বন্ধুকে নিয়ে যেতে পারত, তবে ছল চাতুরি করে তোমাকে দূরে পাঠালো কেন? হ্যাঁ, কি ভাবনি তো একবারও? এর উত্তর একটাই, তুমি থাকতে ও কিছু করতে পারছিল না, কারণ তোমার মধ্যে এক ঐশ্বরিক ক্ষমতা আছে। তাই তো তুমি আমার কাছে এসে পৌঁছলে। তোমার ধৈর্য, জেদ, বিশ্বাস তোমাকে এখানে এনে টেনে ফেলেছে। অনেকেই এখানে এসে ওই প্রেতাত্মাদের কবলে পড়ে, তবে সবাই এত দূর পৌঁছাতে পারে না। এই এতটা রাস্তা হাঁটতে সবাই হাঁপিয়েই যায়, এর অনেক আগেই তারা ফিরে যায়। এই প্রেত জঙ্গলে পর যে কোনো গ্রাম থাকতে পারে, সেটা দেখার ধৈর্যও কারো থাকে না। তোমার মধ্যে এক ঐশ্বরিক শক্তি আছে, যার জন্য কোনো ভূত, প্রেত, আত্মা তোমার কাছে আসলেও তোমাকে ছুঁতে পারবে না। এমনকি তোমার সংস্পর্শে আসা মানুষদেরও তারা কোনো ক্ষতি করতে পারবে না। তাই তো যতক্ষণ তোমার বন্ধুর সাথে তুমি ছিলে, ও নিরাপদ ছিল। সাগর আবারও আফসোস করতে লাগলো। আমি যে কেন কেন পাগল পাগল লাগছে আমার। ভেবে তো আর লাভ নেই বাবা, বরং এখন কি করা যায় সেটা ভাবতে হবে আমাদের। আমার তো মাথা কাজ করছে না দাদু, কি করে ফিরে পাবো আমি ঋষভকে? হ্যাঁ, কি করে? আপনি যদি কোনো উপায় জানেন দয়া করে বলুন। বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, উপায় অবশ্য আছে। কোনো পবিত্র আত্মাই তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারে। ওই প্রেতাত্মাদের সাথে লড়তে হবে এমন কাউকে, যে ছিনিয়ে আনতে পারবে তোমার বন্ধুকে। এমন কাউকে কোথায় পাবো দাদু? অবশ্যই পাবে, সেও এখানেই আছে, তোমার আশেপাশেই আছে। কেবল মন দিয়ে তাকে ডাকতে হবে, আর তোমার বিশেষ ক্ষমতা জোরে সে তোমার কাছে আসবে। তাহলে আর দেরি না করে তাকে ডাকতে শুরু করে দাও। আমি ঈশ্বরের আরাধনা করেছি, তবে কোনো আত্মাকে কিভাবে ডাকবো দাদু? আবার এই ঘরে বসো, আমি আসন নিয়ে আসছি। তারপর ঘর অন্ধকার করে তাকে মন দিয়ে ডেকো। সে দেখা দিলে তোমার কথাটা তাকে জানিও। আশা করি সে ফেরাবে না। বৃদ্ধ ঘরটা অন্ধকার করে দিয়ে ঘরের বাইরে চলে গেলেন। সাগর আসনে বসে ধ্যান শুরু করলো সেই পরম পবিত্র আত্মার উদ্দেশ্যে। হে পবিত্র আত্মা, তুমি যেখানেই থাকো দেখা দাও, আমার সামনে প্রকট হও। আমি হাত জোর করে তোমায় ডাকছি, আমার ডাকে সাড়া দাও। হে পবিত্র আত্মা, তুমি শুনতে পাচ্ছ তো আমাকে? দেখা দাও, দয়া করে সামনে এসো। প্রায় 2 ঘন্টা এক মনে ধ্যান করার পর সেই পবিত্র আত্মার দেখা মিলল। আর তাকে দেখে সাগর আশ্চর্য হলো প্রথমে, তারপর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই আত্মা আর কেউ নয়, সেই মহিলা যে জল দিয়ে সাগরকে সাহায্য করেছিল। তবে তার মুখটা এখন আর আগের মতো লাগছে না, একটু অদ্ভুত দেখাচ্ছে। কেমন মুখটা সাদা হয়ে আছে, আর চোখটা কেমন যেন হলুদ হয়ে আছে, যেন আগুন বেরোচ্ছে সেই চোখ থেকে। সেই আত্মা জিজ্ঞেস করলো, আমাকে ডাকছো কেন? আর এখন কি সাহায্য লাগবে তোমার?
সাগর হাত জোর করে নত হয়ে বলল, আপনি আমার বন্ধুকে ফিরিয়ে দিন। ওকে এক শয়তান আত্মা নিয়ে চলে গেছে, না জানি এখন ও কী অবস্থায় আছে। দয়া করে ওকে ফিরিয়ে দিন, দয়া করুন। ওই শয়তান আত্মা অন্য কেউ নয়, ও আমার স্বামী। ওর গাড়িতে একটা দুর্ঘটনা ঘটে, আর তারপর ওকে রাস্তার লোকেরাই পিটিয়ে মেরে ফেলে। ওর রাগ একটাই, ও তো পালায়নি, ধরা দিয়েছিল, অথচ তাও ওকে মরতে হলো। আর এই রাগটা থেকেই ওর ভিতরে জমেছে প্রতিশোধের আগুন। তাই ও কাউকে জোরে গাড়ি চালাতে দেখলেই তাকে এভাবেই ধরে নিয়ে যায়, তারপর তাকে মেরে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। তাহলে তো ঋষভকে মেরে ফেলেছে। না না, এখনো মারেনি, বেঁচে আছে তোমার বন্ধু। তবে হ্যাঁ, মেরে ফেলবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এ কি বলছেন আপনি? দয়া করে কোনো উপায় বলুন। আপনি আপনি কিছু তো উপায় নিশ্চয়ই আছে। আমি হাত জোর করে বলছি, দয়া করুন। কি করে বাঁচাবো বলুন ঋষভকে? মুক্তি দিতে হবে আমাদের। এই বড় রাস্তা আর তার চারপাশের জায়গা এখন প্রেতাত্মাদেরই আতুর ঘর। কেউ আনন্দের সাথে উপভোগ করছে তাদের এই অলৌকিক জগৎ। তারা মুক্ত হতে চায় না, থেকে যেতে চায় এইভাবেই। আবার সত্যিই কেউ মুক্ত হতে চায়, নতুন জন্ম নিতে চায়। আমিও অকালে চলে গেছি বলেই এখনো মুক্ত হতে পারিনি। তবে মুক্তি আমি চাই, আর আমার মতো অনেকেই মুক্তি চায়। তাই আমাদের সবাইকে তুমি মুক্তি দাও। আমরা বড়ই কষ্টে আছি, এই মায়ার জগৎ ছেড়ে যেতে পারছি না। একমাত্র তুমি পারো আমাদের মুক্তি দিতে। আজ পর্যন্ত এমন কাউকে পাইনি যাকে এভাবে বলতে পারি, তাই 3 বছর ধরে এখানেই পড়ে আছি। তবে আজ তোমায় পেয়ে এটা মনে হচ্ছে যে তুমি পারবে, আর আমরা সবাই মুক্ত হলেই তোমার বন্ধুকেও তুমি পেয়ে যাবে। কিন্তু আমি কিভাবে মুক্ত করব আপনাদের? গয়ায় প্রেতশিলা আছে জানি, অপঘাতে যাদের মৃত্যু হয় তাদের ওখানে গিয়ে পিণ্ড দেওয়া হয়। তবে এখন তো আর গয়া যাওয়া সম্ভব নয়, ওখানে পৌঁছানোর আগেই হয়তো ঋষভকেও মেরে দেবে। গয়া যেতে কে বলেছে তোমাকে? এখানেই এই পিণ্ডদান সম্ভব। এই গ্রাম থেকে 10 মাইল দূরে একটা গ্রাম আছে, সেখানে একটা জায়গা আছে, প্রেতপুরী বলে জায়গাটাকে। বলা হয় যেই সব আত্মারা এভাবে ঘুরে বেড়ায়, মুক্তি পায় না, তাদের ওখানে গিয়ে পিণ্ডদান করলে তারা চিরতরে মুক্তি পায়। তবে 10 মাইল কি পায়ে হেঁটে যেতে পারবে? তোমার গাড়ি কিন্তু ওই রাস্তায় ঢুকবে না, এমনকি কোনো যানবাহনও ওদিকে যায় না। যাওয়ার পথে কিন্তু অনেক বাধা পাবে, কারণ যেই সব আত্মারা মুক্ত হতে চায় না তারা কিন্তু তোমাকে বিরক্ত করবে, ভয় দেখাবে। আর সেই ভয়কে জয় করতে পারবে তো তুমি? যদি পারো তবে তোমার কাজ হয়ে গেলেই তোমার বন্ধুও তোমার কাছে ফিরে আসবে। কারণ আমাদের সবার সাথে আমার স্বামীর আত্মা, অর্থাৎ সেই শয়তান আত্মাও যে মুক্তি পাবে, সে মুক্তি পেলেই তোমার বন্ধুও মুক্ত। আমি সব পারবো, আমাকে যে পারতেই হবে। সব বাধা পেরিয়ে আমি যাবো ওই প্রেতপুরীতে। আপনি শুধু বলুন আমাকে কাজটা কি করতে হবে আর কিভাবে করব। ওখানে যাও, তারপর কদমডাঙ্গার আত্মাদের উদ্দেশ্যে পিণ্ড দান করো। ওখানে এক তান্ত্রিক বসে, সে তোমাকে বাকিটা বলে দেবে। তবে আর দেরি করো না, এক্ষুনি বেরিয়ে যাও। আর হ্যাঁ, আরেকটা কথা, পিছনে ফিরে দেখবে না। যদি দেখো তবে কিন্তু আর ওখানে পৌঁছতে পারবে না, কথাটা মনে থাকে জানো। আর কাজ হয়ে গেলে ওই বৃদ্ধের বাড়িতেই ফিরে এসো। সাগর মনে মনে ঠাকুর নাম করতে করতে প্রেতপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিছু দূর যাবার পরেই ও বুঝতে পারল যে ওর পেছনে কারা যেন আসছে। ফিরে দেখতেই যাবে, হঠাৎই মনে পড়ল সেই মহিলার কথা। পিছনে ফিরে দেখবে না কিন্তু। আবার সে হাঁটতে লাগলো, তবে ক্রমাগত পায়ের শব্দ তার কানে আসছিল, যেন একদল কেউ তার পিছু করছে। তারপর তাদের বিকট হাসিও শোনা গেল। আর সেই বিকট হাসি শুনে সাগরের আর বুঝতে বাকি রইল না যে তার পিছনে আসছে একদল প্রেতাত্মা। সাগর পা চালিয়ে হাঁটতে লাগলো দ্রুত। সে বুঝতে পারল যে দ্রুত গতিতে তার দিকে প্রেতাত্মারাও এগোচ্ছে। এমন সময় সামনে তাকিয়ে সে চমকে উঠল। সে দেখল সেই শয়তান লোকটার প্রেতাত্মা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাগর দাঁড়িয়ে গেল, সেই লোকটাকে বলল, কোথায় আমার বন্ধু? বলুন কোথায়? প্লিজ প্লিজ কিছু করবেন না আপনি, প্লিজ প্লিজ কিচ্ছু করবেন না, আমি বলে দিচ্ছি। লোকটা হাসতে হাসতে বলল, আমি যা করেছিলাম ও তো তাই করতে যাচ্ছিল, তাই ওকে তো শাস্তি পেতেই হবে, তাই না?
নিয়ম তো সবার জন্যই এক। না 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 না, এরকম করবেন না, দয়া করে ছেড়ে দিন ওকে, দয়া করুন। তুমি প্রেতপুরীতে যেও না, তবে ওকে ছেড়ে দেবো। দেখো, আমরা মুক্ত হতে চাই না, এখানেই বেশ ভালো আছি। তবে কেন জোর করে মুক্তি দিতে চাইছো আমাদের? ছেড়ে দাও আমাদের, আর তোমার বন্ধুকে নিয়ে যাও। সাগর এক মুহূর্তেই যেন বিচলিত হয়ে পড়েছিল। তখনই সেই মহিলার কথা ভাবল যে সে তো মুক্ত হতে চায়, আর তার মতো এমন অনেক আত্মাই আছে যারা মুক্তি পেতে চায়। তাই তাদের কথা ভেবে ওকে যে আজ প্রেতপুরী যেতেই হবে, কারণ সেই মহিলা বলেছে যে একমাত্র সেই পারে সবাইকে মুক্ত করতে, আর সেই মহিলাই যে তাকে শুধু সাহায্য করছে। তাই এই কাজ সেই মহিলার জন্য তাকে সম্পন্ন করতেই হবে। সাগর রাম নাম করতে করতে আবার এগিয়ে চলল। সেই লোকটার প্রেতাত্মাও তার সাথে সাথেই যেতে লাগলো। এদিকে পিছন থেকে কখনো বিশ্রী হাসি তো কখনো আবার বিকট কান্নার শব্দ আসছিল। সেই প্রেতাত্মাদের দল সব রকমভাবে চেষ্টা করছিল তাকে বিচলিত করতে, তবে সাগর থামল না, এগিয়ে চলল সে। এমন সময় তার পিঠে হাতে আঁচড় কাটতে লাগলো কোনো এক অদৃশ্য শক্তি। তারপর তার কাঁধে যেন কেউ বসে পড়ল হঠাৎ মনে হলো। একবার তাকে থাপ্পড় মারল, আবার তার মাথার চুল ধরে টানতে লাগলো। তারপরই সাগরের হঠাৎই কি মনে হলো সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করলো, আর এরপরেই সব অলৌকিক শক্তি যেন তার কাছ থেকে একে একে সরে যেতে লাগলো। সেই লোকটাও আর তার পাশে নেই। সাগর সেই মন্ত্র জপ করতে করতেই অবশেষে সেই প্রেতপুরীতে গিয়ে পৌঁছল। তবে অসম্ভব ফাঁকা সেই জায়গাটা, গা ছমছমে পরিবেশ। তবে এতক্ষণ যা যা অভিজ্ঞতা সাগরের হয়েছিল তাতে অনেকটাই সাহস সে সঞ্চয় করে নিয়েছিল। তাই একটা একটা সিঁড়ি বেয়ে সে প্রেতপুরীর ওপরে উঠতে লাগলো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সে তখনও জপ করে চলেছিল, তাই কোনো আত্মাই তার কাছে আসতে পারছিল না ঠিকই, তবে তার চারপাশেই যে তারা ঘুরছিল সেটা সাগর স্পষ্টই অনুভব করতে পারছিল। প্রায় 300 সিঁড়ি ভাঙার পর সে প্রেতপুরীর চূড়ায় গিয়ে পৌঁছল, যেখানে পিণ্ডদান হয়। সেখানে এক তান্ত্রিক বসেছিল। তাকে সব জানাবার পর সেই সব ব্যবস্থা করে দিল। মোট 31টি পিণ্ড তৈরি করা হলো 31 জন আত্মার উদ্দেশ্যে। তান্ত্রিক তাতে মন্ত্র পড়ে দিল, আর সাগরকে বলতে বলল, আমি যা যা বলবো তুইও তাই তাই বলবি। বল, হে কদমডাঙ্গার আত্মারা, তোমরা যেখানেই থাকো এই পিণ্ড এসে গ্রহণ করো। এই মায়া জগৎ থেকে মুক্ত হও, বড় জন্ম গ্রহণ করো। সাগর ঠিক সেটাই বলল। তারপর তান্ত্রিক বলল, এবার এই পিণ্ডগুলো দিয়ে প্রেতপুরীর চারপাশে ছড়িয়ে দে। ওরা একে একে এসে এগুলোকে গ্রহণ করলেই তোর কাজ শেষ। আমি ধ্যানে বসছি। সাগর সিঁড়িতে গাছের তলায় প্রেতপুরীর সব দিকে পিণ্ড ছড়িয়ে দিতে লাগলো। তারপর এসে তান্ত্রিককে বলল, আমি আমার কাজ করে দিয়েছি বাবা, এবার কি করণীয় বলুন। ব্যাস, আর কিছুই করার নেই তোর। এবার তোর ভাগ্য ভালো থাকলে সেই আত্মারা এসে পিণ্ড গ্রহণ করবে। আমি অবশ্য ওদের নামে যজ্ঞ করছি, ওরা আসবেই। তুই এবার ফিরে যা, তবে যাবার সময়ও একইভাবে পিছনে ঘুরে তাকাবি না। এমনকি কোনো চেনা ডাক শুনতে পেলেও দেখবি না, বুঝেছিস? সাগর মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর প্রেতপুরী থেকে বেরিয়ে এলো তাড়াতাড়ি, আর সামনের দিকে এগিয়ে চলল। তখন আর কোনো প্রেতাত্মা তার আশেপাশে আসেনি। সে নিরাপদে সেই বৃদ্ধের বাড়িতে পৌঁছে গেল, আর বৃদ্ধ দরজা খুলতেই সে দেখল যে ঘরের ভিতর তার বন্ধু ঋষভ বসে আছে। আনন্দে সাগরের চোখ দিয়ে শুধুই জল পড়তে লাগলো। ঋষভের চোখেও অশ্রু ঝরে পড়ছিল। তারপর বলল, তুই আমাকে ফিরিয়ে আনার জন্য এত কিছু করলি সাগর, অথচ আমি তোর জন্য
কিছুই করতে পারলাম না। এমনকি কি বলতে গিয়েও যেন চুপ করে গেল ঋষভ। তারপর আবার বলল, তবে একটা ভালো হলো, এই কদমডাঙ্গার অতৃপ্ত আত্মারা আজ চিরতরে মুক্ত হলো। সাগর একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, সবাই যে মুক্ত হয়েছে এটা তুই জানলি কি করে? অবশ্য এতক্ষণে ওরা পিণ্ড খেয়ে নিয়েছে নিশ্চয়ই। খেয়েছেই তো, আমি সাক্ষী আছি। তার মানে তুইও ওখানে ছিলিস? ওই 31টা পিণ্ডর একটা যে আমিও খেয়েছি সাগর। আমিও যে মুক্ত হতে চাই, ওদের মতো এই মায়ার জগতে আমিও তো আর আটকে থাকতে চাই না। সারা শরীরটা ভয়ে হিম হয়ে গেল সাগরের। মানে কি বলছিস এসব? তুই কেন খেয়েছিস পিণ্ড? আর তখনই ঘরে সেই বৃদ্ধ এসে বললেন, তুমি কার সাথে কথা বলছো বাবা? আর কাজটা সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ। সাগর আশ্চর্য হয়ে ঋষভের দিকে তাকিয়েছিল। ঋষভ কেমন অদ্ভুতভাবে হাসছিল। তারপর বলল, তুই ঠিক বুঝেছিস বন্ধু। ওই লোকটা আমাকে আর বাঁচতে দিল না, ঘাড় মোটকে মেরে ফেলল। এটাই হয়তো আমার শাস্তি। অত জোরে গালি না চালালেই পারতাম, তবে তোর হাতে মুক্তি পেয়েই গেলাম। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। অন্তত আত্মা হয়ে ঘুরে বেড়াতে হবে না, নতুন জন্ম নেব। তাহলে চললাম। ভালো থাকিস বন্ধু। ঋষভ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। সাগর চিৎকার করে কাঁদতে লাগলো, ঋষভ, ঋষভ, সবাইকে মুক্ত করেও তোকে বাঁচাতে পারলাম না। তুই ভালো থাকিস বন্ধু, তুই ভালো থাকিস বড় বাড়ি। এতক্ষণ সবাই মন দিয়ে গল্প শুনছিল। এবার সোনা দাদু সবাইকে জিজ্ঞেস করলেন, রে গল্পটা কেমন লাগলো? ভয় পেলি তো? হ্যাঁ। সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কারোর চোখে জল তো আবার কারোর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। সবাই মাথা নেড়ে বলল, হ্যাঁ দাদু, দারুণ গল্প, দারুণ।